নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ টুডে নিয়ে আমি রয়েছে শ্রীপর্ণা। কলকাতায় জঙ্গি হানা হলে কিভাবে মোকাবিলা করতে হবে সাত সকালে তার মহড়া চলল ভিক্টোরিয়া মেমোরিয়ালে। সাত সকালে ভিক্টোরিয়ার সামনে রুদ্ধশ্বাস অভিযান, জঙ্গির হাতে অপহৃত ভিআইপি, উদ্ধারে নেমেছে সেনা, হাত উঁচু করে রয়েছেন ভিআইপি। ভিক্টোরিয়ার ভিতরে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন ভিআইপি, তাদের ঘিরে রেখেছে জঙ্গি। ভিতরে চলছে গুলির লড়াই, বাইরে বন্দুক উঁচিয়ে তাক করে রেখেছে সেনা। যে কোনো মুহূর্তে বাইরে থেকেও চলতে পারে গুলি। ভিক্টোরিয়ার সামনে এক রুদ্ধশ্বাস লড়াই। না, তাৎক্ষণিকভাবে সবটা দেখে গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতেই পারে, কিন্তু এই দৃশ্য কেবলমাত্র মহড়া। মুম্বাইয়ের তাজ প্যালেস হোটেল, তাজ হোটেলের বিখ্যাত গম্বুজের পিছনে দাও দাও করে জ্বলছে আগুন। স্মৃতি এখনো ভারতের বুকে জ্বলজ্বলে। 14 বছর আগে এই তাজ হোটেলে পাকিস্তানের মদতে পুষ্ট লস্কর জঙ্গিরা 3 দিন ধরে হামলা চালিয়ে 30 জনেরও বেশি মানুষকে হত্যা করেছিল। মরণাপন্ন লড়াইয়ের পর উদ্ধার করা হয়েছিল অপহৃতদের। সেই থেকে শিক্ষা নিয়ে তারপর থেকে প্রতি বছর নভেম্বর মাসে সেনার তরফ থেকে এই মহড়ার আয়োজন করা হয়। এবার এই মহড়া হচ্ছে কলকাতায়। মহড়ায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে জঙ্গিরা হামলা চালিয়েছে। ভিক্টোরিয়ার একাধিক জায়গায় জঙ্গিরা লুকিয়ে রেখেছে বোমা বিস্ফোরক। বেশ কয়েকজন ভিআইপিকে ভিক্টোরিয়ার ভেতরে আটকে রেখেছে জঙ্গিরা। খবর যায় ভারতীয় সেনা, নৌবাহিনী, এনএসজির কমান্ডের কাছে। সঙ্গে সঙ্গে একের পর এক জঙ্গিকে নিকেশ করা হয়। যারা বেঁচে ছিল তাদেরকে ধরে ফেলে। রীতিমতো রুদ্ধশ্বাস লড়াই। আর তারপর জঙ্গিদের হাত থেকে মুক্ত করা হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। এক রুদ্ধশ্বাস লড়াইয়ের মহড়া, নাম দেওয়া হয়েছে সি ভিজেল। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণাঙ্কুর ইস্যুতে তিনি আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার পাল্টা মুখ খুললেন কল্যাণ। মদন মিত্রকে জবাব ফিরিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ। বললেন তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। পাল্টা মদন মিত্রের মন্তব্য, মমতার হাতে পায়ে ধরে কালীঘাটে বাড়ি তুলেছেন। অন্যদিকে মদনের জেল যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। তৃণাঙ্কুর ইস্যুতে তিনি আক্রমণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এবার পাল্টা মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মদন মিত্রকে জবাব ফিরিয়ে দিলেন শ্রীরামপুরের সাংসদ। বললেন তৃণমূলের জামা পরে ওকে জেলে ঢুকতে হয়েছিল। পাল্টা মদন মিত্রের মন্তব্য, মমতার হাতে পায়ে ধরে কালীঘাটের বাড়ি তুলেছেন। অন্যদিকে মদনের জেল যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। রাজ্য সরকারকে না জানিয়ে পুনর্নিয়োগ করা হয়েছে মানস চক্রবর্তীকে। আর এই অভিযোগ তুলে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে তাকে অবিলম্বে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে নতুন রেজিস্ট্রার নিয়োগের। ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলে জারি হবে নতুন বিজ্ঞপ্তি, জানিয়েছে কাউন্সিলের সভাপতি। রাজ্য সরকারকে না জানিয়ে পুনর্নিয়োগ করা হয়েছে মানস চক্রবর্তীকে। এই অভিযোগ তুলে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদ থেকে তাকে অবিলম্বে সরানোর নির্দেশ স্বাস্থ্য ভবনের। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে নতুন রেজিস্ট্রার নিয়োগের। ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলেই জারি হবে নতুন বিজ্ঞপ্তি, জানিয়েছে কাউন্সিলের সভাপতি। মন্দারমণিতে 140টি নির্মাণের অস্তিত্ব যখন সেখানে অবৈধ স্বীকৃতি পেয়ে প্রশ্নের মুখে, তখন আরও প্রায় 100টি হোটেল লজ মাথা তুলতে পারে মন্দারমণিতে। সে সঙ্গে অবৈধ হোটেল ভাঙা হলে কাজ যেতে পারে কয়েক হাজার শ্রমিকের। এরকম যেন গাছসভা হয়ে গিয়েছে মন্দারমণিতে। তা না হলে 140টি নির্মাণের অস্তিত্ব যখন সেখানে অবৈধ স্বীকৃতি পেয়ে প্রশ্নের মুখে, তখন আরও প্রায় 100টি হোটেল লজ মাথা তুলতে পারে মন্দারমণিতে। বছর 20 আগে মন্দারমণির ছবিটা ছিল অন্যরকম। মন্দারমণি মানেই পর্যটকরা বুঝতেন নিরিবিলি এক সমুদ্র সৈকত, যেখানে হাজার হাজার একর জুড়ে শুধুই বালিয়াড়ির ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় লাল কাঁকড়ার দল।
দীঘায় হট্টগোল, অবসর কাটিয়ে মুষ্টিমেয় কিছু পর্যটক যারা একটু নিরিবিলি জায়গায় সময় কাটাতে চাইতেন তারা আসতেন বাদাবন কিয়াঘাসের জঙ্গলে ঘেরা শান্ত মন্দারমণিতে। উপভোগ্য ছিল সাদা বালিতে পা ডুবিয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখা। কিন্তু সেই মন্দারমণি আর নেই, সেই ধুধু বেলাভূমি বাদাবনও আর নেই। মন্দারমণিতে মাথা তুলে দাঁড়িয়েছে শয়ে শয়ে হোটেল। সেগুলিতে সপ্তাহান্তে পর্যটকদের ভিড় কখনো সখনো দীঘাকেই চ্যালেঞ্জ করে বসে। ব্যবসার সম্ভাবনা যে বিরাট বুঝতে দেরি হয়নি ব্যবসায়ীদের। তাই গত কয়েক বছরে হোটেলের পর হোটেল গজিয়ে উঠেছে মন্দারমণিতে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ধ্বংস হয়েছে পরিবেশ। লাল কাঁকড়ার বংশবৃদ্ধির দফারফা। নিশ্চিহ্ন হতে বসেছে কিয়াঘাসের জঙ্গল। একের পর এক কংক্রিটের টিলা যখন মাথাচাড়া দিচ্ছে, তখনই পরিবেশ আদালতের নির্দেশে অনিশ্চয়তার মধ্যে মন্দারমণির ১৪০টি অবৈধ হোটেল। দীঘা এবং কাথির অদূরে বেলাভূমিতে গড়ে ওঠা ওই হোটেলগুলির ওপর বুলডোজার চলবে কিনা তা নিয়ে রাজনৈতিক চাপানত চলছে। অনেকের মতে রেগুলেশন মেনে যদি সমুদ্র তীরবর্তী এলাকা ছেড়ে নিয়ম মেনে হোটেল তৈরি হতো তাহলে এমন বিপর্যয় নেমে আসতো না। মন্দারমণির স্থানীয় বাসিন্দারাও বলছেন, হোটেল মালিকদের ব্যক্তিগত উদ্যোগেই সমুদ্র পার বোল্ডার দিয়ে বাঁধিয়ে রাখা হলেও আশপাশের বিস্তীর্ণ বালিয়াড়ি প্রায় উধাও হয়ে গিয়েছে। মন্দারমণিতে আর অবাধে বাদাবন বেড়ে উঠতে পারে না। এখানে অবাধে ওঠে কেবল হোটেল। আর এই আচমকা পরিবর্তন হয়েছে গত ২ থেকে ৫ বছরের মধ্যে। মন্দারমণিতে হোটেল শিল্প আশীর্বাদ না অভিশাপ, সেই বিতর্কে রাজনীতি আসবেই, এবং এলেও তাই। স্থানীয় হোটেল ব্যবসায়ীদের দাবি, মন্দারমণির অধিকাংশ হোটেল নির্মাণ হয়েছে বাম আমলের একেবারে শেষের দিকে। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের থেকে পাওয়া অনুমোদনের ভিত্তিতে হোটেল গড়ে উঠেছে। আইন মানা হয়েছে? প্রশ্ন শুনেই অবাক এক ব্যবসায়ী। তার কথায় আলবাত হয়েছে। জমির চরিত্র বদলের পাশাপাশি হোটেল ব্যবসার সমস্ত নিয়মকানুন মেনে হোটেল তৈরি হয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, সিআরজেড আইনের গেরোয় ২০১১ সাল থেকে মন্দারমণি লাগোয়া সমুদ্র তীরবর্তী এলাকার জমির চরিত্র বদলের কাজ বন্ধ। পঞ্চায়েত থেকেও আর হোটেল তৈরির অনুমোদন দেওয়া হয় না। এমনকি সেখান থেকে হোটেল ব্যবসার যাবতীয় অনুমোদন নবীকরণের কাজও বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে অবশ্য হোটেল তৈরিতে ভাটা পড়েনি। মাত্র ১০ বছর আগে যেখানে হোটেলের সংখ্যা ছিল ৭০ থেকে ৮০টি, সেটা এখন কয়েকশো ছাড়িয়েছে। তবে বেআইনি হোটেল ভাঙা পড়লে কাজ হারাবেন কয়েক হাজার মানুষ। হোটেল ভাঙা হলে ভালো আছে, খারাপ আছে। কিছু মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যায়। এখানকার লোক নেই, শুধু বাইরের লোকেই বেশি কাজ করে। অনেকগুলো প্রচুর হোটেল আছে, সব হচ্ছে বেআইনি জায়গার উপরে সব হোটেল বানিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। কৃষ্ণনগরে সুকান্ত মজুমদারকে আটকালো পুলিশ। বাধা পেয়ে পথে বসলেন সুকান্ত। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধা সুকান্ত মজুমদারকে। কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ। সুকান্ত মজুমদারের কথায়, আজকে আমাকে এখানে আটকানো হলো। রাস্তা অবরোধ শুরু করেছেন বিজেপির কর্মীরা। ১ ঘন্টা পর সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ। প্রিজন ভ্যানে করে কোতোয়ালি থানায় তাদের নিয়ে যাওয়া হয়। সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বেথুয়া ডহরি এবং ধুবুলিয়ার পথ অবরোধ করেছে বিজেপির নেতাকর্মীরা। কৃষ্ণনগরে সুকান্ত মজুমদারকে আটকালো পুলিশ। বাধা পেয়ে পথে বসে পড়লেন সুকান্ত মজুমদার। বেলডাঙ্গা যাওয়ার পথে বাধা সুকান্ত মজুমদারকে। কৃষ্ণনগরে বিজেপির রাজ্য সভাপতিকে আটকে দিল পুলিশ। সুকান্ত মজুমদারের কথায়, আজকে আমাকে এখানে আটকানো হলো। রাস্তা অবরোধ শুরু করেছেন বিজেপির কর্মীরা। ১ ঘন্টা পর সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার করে পুলিশ। প্রিজন ভ্যানে করে কোতোয়ালি থানায় তাদের নিয়ে যাওয়া হয়। সুকান্ত মজুমদারকে গ্রেফতারের প্রতিবাদে বেথুয়া ডহরি এবং ধুবলিয়ার পথ অবরোধ করেন বিজেপির নেতাকর্মীরা। নজর রাখবো পরবর্তী খবরে। ট্যাবে প্রতারিত ছাত্রছাত্রীদের টাকা ফেরানো হলো। টাকা ফিরে পেয়ে খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা।
প্রতারিত ছাত্রছাত্রীদের ফেরানো হলো টাকা, খুশি পড়ুয়া থেকে শিক্ষকরা। অভিযুক্তদের তোলা হলো আদালতে। তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার টাকা জালিয়াতির ঘটনায় পূর্ব মেদিনীপুরে 253 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে আবারও 25 লক্ষ টাকা পাঠালো শিক্ষা দফতর। ওই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকেনি, তারপর যে স্কুল থেকে আমাকে ডেকে পাঠিয়েছিল, যার টাকা ঢোকেনি সেটা যে চিঠি করে জমা দেওয়ার জন্য চিঠি করে আমি স্কুলে জমা দিয়েছিলাম। আর কিছুদিনের মধ্যে আমার টাকাটা আবার পুনরায় অ্যাকাউন্টে চলে আসছে। এখন টাকা ঢুকছিল না, কোনো হয়তো অসুবিধা ছিল, কিন্তু এখন আমাদের টাকা ঢুকে গেছে। তখন কি অসুবিধা, মানে অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছিল? সেটা জানি না, স্কুলে আমাদেরকে যখন ঢুকেনি, স্কুলে নোটিশ দিয়ে ডাকলো, আমাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বললো, জমা দিলাম, তারপরে আমাদের ঢুকে গেছে। সরকারি হিসেব অনুযায়ী এই জেলায় মোট 32টি স্কুলের 253 জন পড়ুয়ার টাকা হাতিয়ে নিয়েছিল সাইবার প্রতারকরা। তার মধ্যে কোলাঘাট ব্লকের গোপালনগর কেকে ইনস্টিটিউশনে 2 পড়ুয়ার টাকা ভুয়ো অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। বাকি 251 জন পড়ুয়ার টাকা দ্বিতীয়বারের জন্য পাঠালো রাজ্য। গত দুদিনে তাদের অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পাঠানো হয়েছে। তরুণের স্বপ্ন প্রকল্পে প্রথম পর্যায়ে আমাদের 11 জনের টাকা ঢোকেনি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় পুজোর ছুটির আগে বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে পরবর্তীকালে অবগত হন, হয়ে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য তিনি খুবই উদ্গ্রীব হয়ে পড়েন। পরবর্তী সময়ে এই সপ্তাহখানিক আগে 11 জনের টাকা আবার ঢুকেছে। এই জন্য আমরাও যেমন খুশি, 11 জন ছাত্রছাত্রী তারাও খুবই খুশি। এভাবে টাকাটা পেলে তারা আরও আনন্দিত হবে। সেই উদ্দেশ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 11 জনের টাকা ঢুকিয়েছেন। তিনি চেষ্টা করছেন পরবর্তীকালে যাতে এই ধরনের না সমস্যা হয় তার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে এই ব্যাপারে অনেকজন গ্রেপ্তার হয়েছেন। তো যাতে পরবর্তীকালে এই ধরনের সমস্যা না হয় আমাদেরও সজাগ দৃষ্টি থাকবে এবং প্রশাসনিক লেভেলেও সজাগ দৃষ্টি থাকবে। 2024 সালে এই জেলায় 253 জন পড়ুয়ার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। তারা তরুণের স্বপ্ন প্রকল্পের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল। রাজ্য সরকার পুনরায় সেই টাকা পাঠালো তাদের অ্যাকাউন্টে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 78,118 জন ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে তরুণের স্বপ্ন প্রকল্পের 78,80,80,000 টাকা দেওয়া হয়। পুজোর ছুটির মধ্যে জানা যায় 4টি স্কুলে 64 জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। ওই 4 স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জেলা বিশ্ববিদ্যালয় পরিদর্শকের নজরে আনেন। তারপর জেলা শাসকের নির্দেশে এ নিয়ে ডিআই তমলুক থানায় এফআইআর করা হয়। বিষয়টি নিয়ে হইচই হতেই পরবর্তীতে জানা যায় আরও জেলায় আরও একগুচ্ছ স্কুলের উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পাননি। এ নিয়ে আবেদন জমা দেওয়ার জন্য তমলুক মানিকতলায় ডিআই অফিসে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভিড় লেগে যায়। জানা যায় জেলার 32টি উচ্চ মাধ্যমিক স্কুলে মোট 253 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করে দিয়েছে সাইবার প্রতারকরা। ওই ঘটনায় জেলা বিদ্যালয় পরিদর্শকের এফআইআর এর ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি স্পেশাল টিম গঠন করে। এখনো পর্যন্ত ওই ঘটনায় মোট 10 জন ধরা পড়েছে। তাদের মধ্যে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে 9 জন এবং মালদার বৈষ্ণবনগর থেকে আরও 1 জন ধরা পড়েছে। মঙ্গলবার বিকেলে চোপড়া থেকে 5 জনকে গ্রেফতার করে তমলুক থানায় আনা হয়েছে। বুধবার তাদের আদালতে পেশ করানো হয়। হাই নিউজ নেটওয়ার্ক। বন্যায় জলের তোড়ে উল্টে গিয়েছে স্কুলের নতুন বিল্ডিং। তারপর কেটে গিয়েছে তিনটি বছর। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের পুরনো বিল্ডিংও। বিল্ডিং এর পিছনের দিকে পলিশ দ্বারা খসে দেওয়ালে ধরেছে ফাটল। এই পরিস্থিতিতে স্কুলের বারান্দায়, কখনো স্কুল প্রাঙ্গণে থাকা খোলা মাঠের আকাশের নিচেই চলছে খুদে পড়ুয়াদের ক্লাস। অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। অনেক অভিভাবক আবার ওই স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছেন বাচ্চাদের। এমনই করুণ অবস্থা খানাকুলের ঠাকুরানী চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। বন্যায় জলের তোড়ে উল্টে গিয়েছে স্কুলের নতুন বিল্ডিং। তারপর কেটে গিয়েছে তিনটি বছর। এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের পুরনো বিল্ডিংও। বিল্ডিং এর
পিছনের দিকে পলেস্তারা খসে পড়ে দেওয়ালে ধরেছে ফাটল। এই পরিস্থিতিতে স্কুলের বারান্দায়, কখনো স্কুল প্রাঙ্গণে থাকা মাঠে, খোলা আকাশের নিচেই চলছে খুদে পড়ুয়াদের ক্লাস। অভিভাবকরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। অনেক অভিভাবক আবার ওই স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছেন বাচ্চাদের। এমনই করুণ অবস্থা খানাকুলের ঠাকুরানী চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। নদীর বাঁধ বসে যাওয়ায় বাঁধের উপরে থাকা ইটের রাস্তার বেশ কিছুটা অংশ বসে গেল। প্রায় 3 মাস ধরে এভাবেই রয়েছে রাস্তা, কোনো হেলদোল নেই প্রশাসনের। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেহাল ইটের রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর থানার হেমনগর গ্রামের সেতুর পাশের রাস্তার চিত্র। স্থানীয় সূত্রে খবর, হেমনগরে গোমতী নদীর উপর যে সেতু রয়েছে সেই সেতুর পাশেই গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য ইটের রাস্তা তৈরি করা হয়েছিল। সেই রাস্তাই আজ বেহাল। রাস্তার ইট এলোমেলো হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। নদীর বাঁধ বসে যাওয়ায় বাঁধের উপরে থাকা ইটের রাস্তার বেশ কিছুটা অংশ বসে গেল। প্রায় 3 মাস ধরে এভাবেই রয়েছে রাস্তা, কোনো হেলদোল নেই প্রশাসনের। এমনই অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। বেহাল ইটের রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। স্থানীয় সূত্রে খবর, হেমনগরে গোমতী নদীর উপর যে সেতু রয়েছে সেই সেতুর পাশে গোমতী নদীর বাঁধের উপর দিয়ে হেমনগর গ্রামের মানুষের যাতায়াত করার জন্য এই ইটের রাস্তা তৈরি হয়েছিল। সেই রাস্তায় আজ বেহাল অবস্থা। রাস্তার ইট এলোমেলো হয়ে যাওয়ায় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রত্যেক দিন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের। গর্ভবতী মায়েদের নিজাত গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয়, রাস্তাটা সোজা হচ্ছে না। যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক। আমার মাদের চলতে যেতে খুব কষ্ট হয়, বাচ্চারা স্কুল যেতে পারে না, এই অবস্থায় রাস্তাটা আছে। কোন নদী এটা? এটা গো নদী, গোমতী নদী। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। হালকা হালকা শীতের আমেজ পড়েছে, তার জেরে শীত প্রেমীরা বেশ খুশি হয়েছেন। নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত না হলেও সম্প্রতি কিন্তু কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এরই মধ্যে আবারও বেড়েছে রাতের তাপমাত্রা। তাহলে জাঁকিয়ে শীত পড়বে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার পারদ। শুধু রাতে এবং ভোরের দিকে ঠান্ডার আমেজ পাবেন বঙ্গবাসী। মধ্য ডিসেম্বরের আগে শীত নয়, এমনই বলছেন আবহবিদরা। হালকা হালকা শীতের আমেজ ইতিমধ্যেই পড়েছে, তার জেরে শীত প্রেমীরা কিন্তু বেজায় খুশি হয়েছেন। নভেম্বরের একদম শুরুতে ঠান্ডা অনুভূত সেভাবে না হলেও সম্প্রতি কিন্তু কলকাতায় হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এরই মধ্যে আবারও বেড়েছে রাতের তাপমাত্রা। তাহলে জাঁকিয়ে শীত পড়বে কবে? আলিপুর আবহাওয়া অফিস বলছে রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আপাতত 18 থেকে 19 ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার পারদ। শুধু রাতের দিকে এবং ভোরের দিকে মিলবে ঠান্ডার আমেজ। মধ্য ডিসেম্বরের আগে কিন্তু শীত নয়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।